একদিকে অঢেল সম্পত্তি আর রাজকীয় বিলাসিতা, অন্যদিকে ছাইমাখা এক সন্ন্যাসীর পরিচয়। নিজের স্ত্রী যাকে অস্বীকার করছেন, শ্যালক যাকে প্রতারক বলছেন, অথচ রাজবাড়ির বড়রানী কেঁদে বলছেন, এই আমার মেঝকুমার। 1548 জন সাক্ষী, 16 বছরের আইনি যুদ্ধ। মৃত্যুর ওপার থেকে ফিরে এসে নিজের অস্তিত্ব প্রমাণের এই লড়াই কি কেবল সম্পত্তির জন্য ছিল, নাকি এক চরম প্রতিশোধের গল্প? মানুষ মারা যাওয়ার পরও কি আবার ফিরে আসে? বিজ্ঞানে এর কোনো উত্তর না থাকলেও ভাওয়াল সন্ন্যাসী রাজার ইতিহাস আমাদের অন্য এক গল্প বলে। পর্দার আড়ালের ষড়যন্ত্র, পারিবারিক বিবাদ আর এক সন্ন্যাসী রাজার সিংহাসন পুনরুদ্ধারের অবিশ্বাস্য লড়াই, যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দর্শক, আজ আমরা প্রবেশ করব ভাওয়াল রাজবাড়ির ইতিহাসের অন্ধকার গলিতে। বর্তমান বাংলাদেশের গাজীপুর। তৎকালীন ভাওয়াল স্টেটের মেঝকুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ছিলেন এক বৈচিত্র্যময় চরিত্রের মানুষ। একদিকে তিনি ছিলেন দানশীল, প্রজাবাৎসল ও দক্ষ শিকারী, অন্যদিকে ছিলেন মদ্যপ ও খামখেয়ালি। অতিরিক্ত যৌনাচারের কারণে সিফিলিস নামক কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসা ও হাওয়া পরিবর্তনের জন্য 1909 সালের এপ্রিলে দার্জিলিংয়ে যান মেঝকুমার। তার সাথে স্ত্রী মেঝরানী বিভাবতী দেবী, শ্যালক সত্যেন্দ্রনাথ এবং চিকিৎসক আশুতোষ দাস গুপ্ত সহ মোট 27 জন ছিলেন। 25 এপ্রিল তারা দার্জিলিংয়ে পৌঁছান। মে মাসের শুরু থেকে তার পেটে ব্যথা ও শারীরিক সমস্যা বাড়তে থাকে। প্রতিদিন তার বার্তার মাধ্যমে দার্জিলিং থেকে জয়দেবপুরে তার স্বাস্থ্যের খবর পাঠানো হতো। 8 মে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে কোনো এক সময় রাজার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়। ওই রাতেই দার্জিলিংয়ের শ্মশানে তড়িঘড়ি করে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। 10 মে মেঝরানী ও সঙ্গীরা জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর 18 মে নিয়ম মেনে মেঝকুমারের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। শ্রাদ্ধের দিনই চারিদিকে এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায় মেঝকুমারের দেহের নাকি সৎকার হয়নি, লোকমুখে রটে যায় সেদিন শ্মশানে লাশ নেয়ার পরপরই শুরু হয়েছিল প্রবল ঝড় বৃষ্টি। প্রাণ বাঁচাতে লোকজন তখন মরদেহ ফেলেই নিরাপদ আশ্রয়ে চলে যান। বৃষ্টি থামার পর শ্মশানে ফিরে তারা অবাক হয়ে দেখেন সেখানে আর মেঝকুমারের লাশ নেই। এই রহস্যময় অন্তর্ধানী পুরো ঘটনাকে এক নতুন মোড় দেয়। 1921 সালের 4 মে ঢাকার বাকল্যান্ড বাঁধে আত্মপ্রকাশ ঘটে গেরুয়া বসন পরা এক সন্ন্যাসীর। এই সেই বাকল্যান্ড বাঁধ, বুড়িগঙ্গা নদীর পাশে এর অবস্থান। সেই সন্ন্যাসী দেখতে ছিলেন অবিকল মেঝকুমারের মতো। ধীরে ধীরে এই খবর জয়দেবপুর থেকে কাশিমপুরের জমিদার বাড়িতে পৌঁছে যায়। কৌতূহলী হয়ে কাশিমপুরের জমিদার অতুল প্রসাদ রায় চৌধুরী সন্ন্যাসীকে নিজের জমিদার বাড়িতে নিয়ে আসেন। তাকে এক নজর দেখতে ধনী দরিদ্র নির্বিশেষে সব মানুষের ভিড় জমে যায়। যারা মেঝকুমারকে খুব কাছ থেকে চিনতেন তারা তো সন্ন্যাসীকে দেখে হতবাক। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, দুজন মানুষের মধ্যে এত অবিশ্বাস্য মিল কি সত্যিই সম্ভব? এভাবে ভাওয়াল রাজার ফিরে আসার গুঞ্জন আরও ঘনীভূত হতে শুরু করে। প্রমাণ যত অকাট্য হোক না কেন, সন্ন্যাসীকে মেঝকুমার হিসেবে মেনে নেয়া কয়েকজনের জন্য একেবারেই অসম্ভব ছিল। এদের মধ্যে প্রধান ছিলেন তার স্ত্রী মেঝরানী বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি। এর পেছনে ছিল বড় আর্থিক স্বার্থ। তিনি ইতিমধ্যেই মেঝকুমারের জীবন বীমার 30,000 টাকা তুলে আত্মসাৎ করেছিলেন। এছাড়া জমিদারি থেকে বছরে যে লক্ষাধিক টাকা ভাতা পেতেন তার নিয়ন্ত্রণ ছিল সত্যেন্দ্রর হাতে। তাই মেঝকুমার ফিরে আসা ছিল তার জন্য এক চরম অশনি সংকেত। 1924 সালের আগস্ট মাস। কলকাতার ভবানীপুরে হরিশ মুখার্জি রোডের একটি বাড়িতে অবস্থানকালে মেঝকুমারের বড় ভাইয়ের স্ত্রী বড়রানী সূর্যবালা দেবী সন্ন্যাসীকে দেখামাত্রই নিজের দেবর বলে চিনে ফেলেন। শুধু তিনি নন, মেঝরানীর নিজের বেশ কয়েকজন আত্মীয় সন্ন্যাসীকে মেঝকুমার হিসেবে শনাক্ত করেন এবং তার পক্ষে সাক্ষ্য দেন। এরপর আইনজীবী ও স্থানীয় জমিদারদের সহায়তায় সন্ন্যাসী সশরীরে ঢাকার বোর্ড অব রেভিনিউতে হাজির হন।
1926 সালের 8 ডিসেম্বর নিজের প্রকৃত পরিচয় উদ্ঘাটনের জন্য তিনি আবেদন জানান, কিন্তু কর্তৃপক্ষ তা নাকচ করে দেন। প্রশাসনের এই অবহেলা দেখে শেষ পর্যন্ত সন্ন্যাসী আইনের আশ্রয় নেন। 1930 সালের 24 এপ্রিল ঢাকার অতিরিক্ত জজ আদালতে নিজের স্বীকৃতি ও জমিদারির অংশ দাবি করে মামলা করেন মেঝো কুমার। এই ঐতিহাসিক মামলার শুরুতে প্রতিপক্ষের মূল কুশীলব সত্যেন্দ্রনাথ ব্যানার্জি একটি বড় চাল চালেন। তিনি দার্জিলিংয়ের সিভিল সার্জনের কাছ থেকে সংগ্রহ করা মেঝো কুমারের সেই মৃত্যু সনদ আদালতে জমা দেন। এছাড়া দার্জিলিং আবহাওয়া অফিস থেকে মেঝো কুমারের মৃত্যুর দিনের আবহাওয়ার রিপোর্টও সংগ্রহ করে আদালতে জমা দেন। এর মাধ্যমে সত্যেন্দ্রনাথ প্রমাণের চেষ্টা করেন কুমারের মৃত্যুদিনের আবহাওয়া ছিল স্বাভাবিক। বিচার প্রক্রিয়া শেষে 1936 সালের 24 আগস্ট বিচারক পান্নালাল বসু 532 পৃষ্ঠার একটি ঐতিহাসিক রায় প্রদান করেন। এই মামলায় উভয় পক্ষের মোট 1548 জন সাক্ষ্য দেন, যার মধ্যে 1069 জনই ছিল বাদীর পক্ষে। রায়ে প্রমাণিত হয় যে এই সন্ন্যাসী আসলে ভাওয়ালের মেঝো কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। তবে বিবাদী পক্ষ দমে না গিয়ে এই রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আপিল করে। 1940 সালের 29 আগস্ট বিচারপতি লিওনার্ড ক্যাস্টেলো পূর্বের রায়টি বহাল রাখেন। এরপর বিবাদী পক্ষ লন্ডনের প্রিভি কাউন্সিলে পুনরায় আপিল করলেও কোনো লাভ হয়নি। 1946 সালের 30 জুলাই প্রিভি কাউন্সিল চূড়ান্তভাবে রাজার অনুকূলে রায় প্রদান করে। 1930 সালে শুরু হওয়া এই দীর্ঘ আইনি লড়াই শেষ হয় 1946 সালে। আদালতে প্রকাশ্যে শুনানি চলেছিল 1933 থেকে 36 সাল পর্যন্ত। এমনকি কয়েকজন ব্যক্তির সাক্ষ্য নিতে বিলেতেও কমিশন বসানো হয়েছিল। বিস্ময়কর বিষয় হল, প্রিভি কাউন্সিলের রায়ের মাত্র 3 দিন পর মেঝো কুমার মৃত্যুবরণ করেন। 5 আগস্ট তার মৃত্যুর খবর জয়দেবপুরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। অনেকে মনে করেন মেঝো কুমার যেন এই সত্যটি প্রতিষ্ঠিত করার জন্যই বেঁচে ছিলেন, যদিও বিরোধীরা একে অভিশাপ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল। তবে সব বিতর্ক ছাপিয়ে ভাওয়াল সন্ন্যাসী মামলা আজও ইতিহাসের এক অনন্য ও রোমাঞ্চকর দলিল হয়ে আছে।